আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। সাইবার সিকিউরিটিতে দক্ষতা অর্জনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি। আজকের ভিডিওতে শেয়ার করব সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর দুটি বাস্তব ঘটনা, যা সম্প্রতি আমার সাথেই ঘটেছে। কিভাবে প্রতারকরা আমাদের ফাঁদে ফেলে এবং কিভাবে নিরাপদ থাকা যায় সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন আজকে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি উদাহরণসহ জানার চেষ্টা করি। আপনি কি জানেন, হ্যাকিং শুধু প্রযুক্তির মাধ্যমে হয় না। অনেক সময় হ্যাকাররা আমাদের মনস্তত্ত্ব ব্যবহার করেই ফাঁদে ফেলে। এটি হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে জানবো কিভাবে এটি কাজ করে এবং বাস্তব উদাহরণ সহ কিভাবে নিরাপদ থাকা যায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো এক ধরনের প্রতারণা, যেখানে মানুষকে বিশ্বাস করিয়ে তাদের কাছ থেকে সংবেদনশীল তথ্য বের করে নেওয়া হয়। এটি ফোন কল, ইমেল বা সরাসরি কথোপকথনের মাধ্যমে হতে পারে। ধরুন আপনাকে কেউ ফোন করে বলল, আমি আপনার ব্যাংকের কর্মকর্তা বলছি, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনার ওটিপি পাঠানো হয়েছে, দয়া করে বলুন। আপনি যদি ওটিপি বলে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। এটি ফিশিং কৌশলের একটি উদাহরণ। এমন ফোন কল, ইমেল, লিঙ্কের ব্যাপারে সতর্ক থাকুন। ওটিপি, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য কখনো কারোর সাথে শেয়ার করবেন না। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। এখন আমি আপনাদের সাথে আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর দুটি ঘটনা শেয়ার করব। তার মধ্যে প্রথম ঘটনাটি হচ্ছে আমার ফেসবুক মেসেঞ্জারে ডোনাল্ড এলিজাবেথ নামক ইউএস এর এক ভদ্র মহিলা। তারপর হচ্ছে আমি তাকে একটা পাল্টা প্রশ্ন করেছি যে আপনি কি করেন। তো সে তার রেসপন্সে তিনি বলেছেন যে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিউ ইয়র্কের একটি শাখায় তিনি একজন ব্যাংকার হিসেবে সেখানে জব করছেন। তো তিনি আমাকে বলতেছেন যে সে হচ্ছে বাংলাদেশের একজন ফ্রেন্ড খুব দরকার। তো সে আমার সাথে কথা বলার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে, এবং যদি আমি কিছু মনে না করি, তারপর হচ্ছে সে আমার বয়স জানতে চেয়েছেন। তো আমি তাকে আমার বয়স আসলে বলিনি। তো আমি তাকে আর কোনো রেসপন্স করিনি। তো পরে তিনি আবার আমাকে একটা প্রশ্ন করলেন যে এটা অ্যাকচুয়ালি প্রশ্ন না, তিনি আমাকে একটা অফার দিলেন যে I have a great offer for you. A wealthy customer of ours who is from your country but spent his life here in the USA died leaving behind 60 lakh US dollar, অর্থাৎ $6 million US dollar. তো তিনি তার নাম বললেন, his name is Mohammad Yusuf. He died on fire accident at his home in Chicago on 2nd January 2011. His wife died in the fire disaster as well. He had no next to kin, and I am contacting you today because he can inherit this fortune through some legal trickery means. Because you live in the home country of late Mohammad Yusuf, and with help all necessary legal documents that will enable the bank management release the mentioned amount to you will be prepared by me. If you agree to this proposal, half of the 3 million USD will be yours, while the other half will be for me. If you are interested, kindly get back to me urgently so that I can furnish you with relevant details for you to contact the bank management. It will be my pleasure to work with you. I look forward to your quick anticipation, my dear. তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি আমাকে 6 মিলিয়ন US ডলারের একটা অফার দিয়েছেন। তো
তার মধ্যে তিনি আমাকে আরেকটা প্রস্তাব দিলেন যে আমি যদি বাংলাদেশ থেকে মানে পেপারস সব ধরনের ডকুমেন্টস আমি তাকে প্রোভাইড করি, তাহলে হচ্ছে সে ওই ব্যাংক থেকে হচ্ছে অর্থাৎ যেহেতু তার কোনো নমিনি নেই, তো সে হচ্ছে আমাকে লিগাল অথরাইজেশন দিবে এবং হচ্ছে ব্যাংক থেকে সে টাকাটা তুলবে, তার 50% সে নেবে এবং 50% আমাকে দিবে। তো আমি মেসেজটা পড়ে বুঝে যাই যে আসলে এটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়, এবং হচ্ছে তিনি আমার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার জন্য তাদের একটা ফিশিং সাইটে আমাকে নিয়ে যাওয়ার জন্য হয়তো তিনি চেষ্টা করছেন। আমি আর তার রিপ্লাই দিইনি এবং জাস্ট আমি একটা মেসেজ দিয়েছি যে আই এম হ্যাপি উইথ দিস মানি। তো তারপর হচ্ছে সে আবার আরেকটা প্রশ্ন করছে যে তার প্রেক্ষিতে আমি বলছি যে ইউ অফার মি হিউজ অ্যামাউন্ট, হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। তো সে আবার আমাকে বলতেছে যে মাই ডিয়ার, ইউ জাস্ট হ্যাভ টু বিলিভ মি, I am a good fearing woman. I cannot lie to you in any way. Please, you just have to believe me about this. তো আমি আবার তাকে আবার প্রশ্ন করছি যে why do I trust you? মানে সে কোনো প্রমাণ দিতে পারবে কিনা, আমি কেন তাকে বিশ্বাস করব। তো সে আবার আমাকে পাল্টা রিপ্লাই দিয়েছে যে মাই ডিয়ার প্লিজ, you just have to believe me about this. Since Mohammed Yusuf died, none of his family has come to our bank to ask about the funds, and I don't want the federal government of USA to claim the funds and embezzle them by they say. That is why I appointed you today to be his next of kin, and I know that with your support we are going to succeed on this deal, okay? তো সে আবার আমাকে মানে বারবার হচ্ছে সে আমাকে ইমোশনালি মানে আমার মনস্তাত্ত্বিক এটাকে সে বোঝার চেষ্টা করছে। সে বারবার আমাকে, এখন আপনাদের সাথে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করব। তো এই ঘটনাটিও আমার সাথে আসলে মেসেঞ্জারে ঘটেছে। তো আমার ফেসবুক মেসেঞ্জারে এটাও একটি আসলে এরা কি মেয়ে না ছেলে আসলে এটা বোঝা যায় না। এরা নর্মালি হচ্ছে যারা হ্যাকিং করে বা যারা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার জন্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনকে মেসেজ দিয়ে থাকে, তারা নর্মালি হচ্ছে যদি আইডিটা ছেলে হয়ে থাকে তাহলে কোনো একটা মেয়ে তাকে টার্গেট করে, আর যদি আইডিটা মেয়ের হয়ে থাকে তাহলে কোনো একটা ছেলে তাকে টার্গেট করে, বা অনেক সময় অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার সিমিলার জেন্ডারের হতে পারে। তা এখন আমাকে অনেকবার হচ্ছে সেম মেসেজটা এসে দিয়েছে যে তার 350 টাকা দরকার, এবং হচ্ছে আজকের মধ্যে যদি আমি তাকে টাকাটা দিই পরের দিন হচ্ছে টাকাটা আমাকে ব্যাক করবে। এবং মেয়েটা যেটা বললো যে সে হচ্ছে খুব দরিদ্র পরিবার আর সে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার প্রেশারের খুব সমস্যা, প্রচণ্ড জ্বর, ভাইরাস জ্বর, এই বিভিন্ন ধরনের সে এখানে মেসেজ দিয়েছে। এই জন্য হচ্ছে তার টাকাটা খুব দরকার, অর্থাৎ তার আত্মীয় স্বজন কেউ নাই তাকে টাকা দেওয়ার মতো। তার মা ছিল তার পাশে, তার মা অসুস্থ, তার মা হচ্ছে বাসায় নেই, এই কারণে সে হচ্ছে ওষুধ কিনতে পারতেছে না বা কারো কাছ থেকে টাকা ধার করতে পারতেছে না। এই জন্য হচ্ছে সে কি করলো যে সে আমাকে বলল যে আমার জীবনে আমি কারো কাছে এইভাবে কোনো কিছু চাই নাই, কিন্তু পরিস্থিতির শিকারে পড়ে বাধ্য হয়ে আপনার কাছে মুখ ফুটে চাইলাম। তো পরে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি কি কাজ করেন, আপনার বাবা মা কি করে। তো পরে হচ্ছে সে বলল যে তার বাবা হচ্ছে একটা ছোট চায়ের দোকান আছে। তো সেক্ষেত্রে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন। তো সে বললো যে আমি একটা টেলার্সে কাজ করতাম। বুঝছেন তো, এই যে অসুস্থতার কারণে কাছে যেতে
যেতে পারি নাই, বিদায় একটু সমস্যার ভিতর পড়ে গেছি। প্লিজ একটু কষ্ট করে পাঠান, আজকের মতো 350 টাকার মতো। তো আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন, আমি নিজ দায়িত্বে ফিরিয়ে দেবো আপনাকে টাকাটা। প্লিজ একটু পাঠিয়ে দিন না। তো আবার বলতেছে যে কি কি হলো, দিবেন না? তো সেক্ষেত্রে আমি আবার বললাম যে আজকে আরো কয়েকজন চেয়েছে, তাই সন্দেহ হচ্ছে। দেখুন, আমি কারো কাছে চাই নাই, বুঝছেন? আপনার কাছে বিশ্বাস করে চাইলাম, বুঝছেন? বললাম, তার সাথে অন্য কাউকে বলি নাই। তারপর আমি আবার রিপ্লাই দিলাম, তারপর সন্দেহ হচ্ছে। দেখুন, এখানে সন্দেহের কি আছে? আমি একটু সমস্যায় পড়ে গেছি বিধায় আপনাকে বললাম, প্লিজ দয়া করে একটাবার আমার কথা চিন্তা করে পাঠান। আমাকে 2টা দিন একটু সময় দিন, আমি ঠিক নিজ দায়িত্বে ফিরিয়ে দেবো আপনার টাকা। কিসের ভিত্তিতে বিশ্বাস করবো? আমি আবার তাকে প্রশ্ন করলাম। মেডিকেল রিপোর্ট দেন দেখি। তো পরে আবার সে বলছে যে আমার কাছে নাই তো। কাছে যেতে হবে এখন, বুঝছেন? আপনার কাছে টাকা আছে 350 টাকার মধ্যে একটু লাগবে, বুঝছেন? পরে আবার আমি তাকে কোনো রিপ্লাই দিচ্ছি না, সে আবার মেসেজ দিচ্ছে যে হ্যালো। তো পরে অনেকটা আমি একটু রাগ হয়ে বললাম যে হোয়াট। তো পরে আবার বলতেছি যে প্লিজ দয়া করে পাঠান, খুব সমস্যা আছে আমি। একটাবার আমার কথাটা অন্তত চিন্তা করে পাঠান প্লিজ। আর আমি তো ঋণী থাকতে চাই না। আমাকে শুধু কয়েকটা দিন একটু সময় দেন, তাহলেই হবে, ব্যাস। তারপর আমি ঠিক নিজ দায়িত্বে আপনার এই আমানত আপনাকে ফিরিয়ে দেব, প্লিজ। এরপরে সে আবার আবার বলতেছে যে এখন 350 না, 250 টাকার মতো দিলেই হবে, একটাবার জন্য পাঠান প্লিজ। মানে এভাবে হচ্ছে সে আমাকে বারবার কন্টিনিউয়াস সে মেসেজ দিয়েই যাচ্ছে। অর্থাৎ অনেকটা সে ইমোশনালি ব্ল্যাকমেইল করার মতো একটা অবস্থা। অর্থাৎ সে বারবার বোঝানোর চেষ্টা করতেছে সে খুব অসুস্থ, তার কেউ নাই। এতে হবে কি, আমি তাকে হয়তো টাকাটা পাঠাবো। তো আমি তাকে আবার পরামর্শ দিলাম যে আপনার সমস্যার কথা ভিডিও রেকর্ড করেন এবং সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি এটা শেয়ার করেন, অনেকে হয়তো আপনাকে সহযোগিতা করবে। তো পরে সে সেটাও করতে ইচ্ছুক না, কিন্তু সে কন্টিনিউয়াস আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে। তো পরে আমি আর তাকে কোনো রিপ্লাই দেই নাই। তারপর সে মেসেজ দিয়ে যাচ্ছে। তো মূলত হচ্ছে আমি এই যে 2টা কনভারসেশনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, এটা করার উদ্দেশ্য হচ্ছে আহ, অর্থাৎ আমি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর অর্থাৎ ফিশিং এর যে মানুষ শিকার হয়, তার এই প্র্যাকটিক্যাল উদাহরণটা দেখানোর জন্য হচ্ছে আমি এই মেসেজগুলো রিপ্লাই দিয়েছি। আহ, এখান থেকে আসলে যেহেতু আমি সাইবার সিকিউরিটির ওপর ব্যক্তিগতভাবে আমি গবেষণা গবেষণা করছি, তো এই উদাহরণটা আসলে হয়তো অনেকের ক্ষেত্রে এই গল্পটা আহ, খুব কাজে দেবে। অনেকে হয়তো এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আপনাকে এই ধরনের কেউ মেসেজ দিলে আপনি তার কোনো আহ, অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত তথ্য কখনোই আপনি এই ধরনের লোকের সাথে শেয়ার করবেন না। এতে হবে কি, আপনি আহ, আপনার সর্বস্ব হারিয়ে অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স সবকিছু আপনি হারিয়ে এবং পথে বসতে বাধ্য হবেন। ফিশিং থেকে নিজেকে নিরাপদ রাখার উপায়: সন্দেহজনক ইমেল, ফোন কল বা মেসেজের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করা যাবে না। অফিসে নিরাপত্তা নীতি মেনে চলতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। কর্মীদের নিয়মিত সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিতে হবে।